প্লাবন ভাঙনে ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, বাড়ছে দুর্ভোগ। সরকারের যে মানুষের এমপি মন্ত্রী আছে তারা যে ভোটে জায়গায় কেউ আসে নাই। নাতিপুতি খিদায় বাতে কান্দে চাল দিতেছে, আমার কইলো একটা স্লিপ দিছে, আপনাকে গেছিলাম দিল না, ফিরা বাড়ি যাইতাছি। অর্ধ কোটি বন্যা দুর্গতের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র ৮ টাকা, যথেষ্ট বলছেন প্রতিমন্ত্রী। যারাই ঘর হারিয়েছে আমরা প্রত্যেককে ঋণ এবং নগদ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে মজুদ আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিনে ক্রেতা শূন্য থাকলেও রাতে কোরবানির পশুর হাটে উপস্থিতি বাড়লেও দর্শনার্থীর সংখ্যা বেশি, জমে ওঠেনি বেচা কেনা, উটকো ঝামেলার অভিযোগ বিক্রেতাদের। এবং কাটছে না বিদেশগামীদের কোভিড সনদ জটিলতা, সময় মতো রিপোর্ট না পাওয়ায় যেতে পারছেন না অনেকে, এক টিকিটে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নেই কোনো এয়ারলাইন্সে। দিন যতই যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তবে সে হারে বাড়ছে না ত্রাণ বরাদ্দ। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধ কোটি মানুষের জন্য এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র ৫ কোটি টাকা, মানুষ পিছু বরাদ্দ মাত্র ৮ টাকা। তবে ত্রাণ প্রতিমন্ত্রী বললেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সর্বোচ্চ ১০% বেশি মানুষের ত্রাণের প্রয়োজন নেই। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদী হবে এমনটি মাথায় রেখেই সরকারের প্রস্তুতি ও বরাদ্দ বাড়ানো উচিত। মাহমুদ রাকিবের রিপোর্ট। গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, চারদিকে শুধু পানি। এক মাসেরও বেশি সময় ধরে নেমে আসা ঢলের পানিতে উত্তরাঞ্চলের পর এখন ডুবে আছে মধ্যাঞ্চল। বানের তোড়ে ভেসে যাচ্ছে কাঁচা ঘর থেকে বহুতল ভবন, সব হারিয়ে লাখ লাখ মানুষ মাথা গুঁজেছে বাঁধ কিংবা সড়কের পাশে। বানভাসী মানুষ বলছেন, ত্রাণের দেখা পাচ্ছেন না তারা। কোন একটা কাউন্সিল, কোন একটা মানুষ এবং কি সরকারের লোক, সরকারের যে মানুষের এমপি মন্ত্রী আছে তারা যে ভোটে জায়গায় কেউ আসে নাই। নাতিপুতি খিদায় বাতে কান্দে, নিজেরা এই যে না খায় রয়েছি, চাল দিতেছে, আমার কইলো একটা স্লিপ দিছে, আপনাকে গেছিলাম দিল না, ফিরা বাড়ি যাইতাছি। বরাদ্দ পর্যাপ্ত নয় বলে স্বীকার করছেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও। আমি একজন ইউপি মেম্বার এই ওয়ার্ডের, আমার 450 পরিবার ক্ষতিগ্রস্ত। খাবার, শিশু খাদ্য এ পর্যন্ত এগুলা কোনো কিছুই বিতরণ করা হয় নাই, মাত্র 13টা পরিবারকে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা মাথাপিছু ৮ টাকা রকম, আর চাল পাচ্ছেন ৩.৫ কেজির মতো। তারপরও প্রতিমন্ত্রীর দাবি, বরাদ্দ যথেষ্ট। ত্রাণ সহায়তাটা দেওয়া হয় দরিদ্র অতি দরিদ্র মানুষদেরকে, এটার পার্সেন্টেজ হলো 10%। যারাই ঘর হারিয়েছে আমরা প্রত্যেককে ঋণ এবং নগদ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে মজুদ আছে। এটা বন্যা পানি নেমে যাওয়ার পরে দেব। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে ত্রাণের ধরন পাল্টানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তালিকা প্রণয়ন প্রক্রিয়ার ভেতরে আমরা অনেক ক্ষেত্রেই অনিয়ম দেখেছি। বন্যার সময় কিন্তু এটা চিন্তা করতে হবে যে স্থানীয় যে বাজার আছে, স্থানীয় যে সরবরাহ ব্যবস্থা আছে, এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ভেঙে পড়ার উপক্রম হয় এবং কোনো কোনো অঞ্চলে হয়তো একেবারে এটা নাই। সেইটাকে বিবেচনায় নিয়ে কিন্তু এই ধরনের ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি পণ্য সরবরাহ করতে পারেন। বন্যায় এখন পর্যন্ত 33টি জেলা প্লাবিত, আর মারা গেছেন 40 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পদ্মার তীব্র স্রোতে 10 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। উজ্জ্বল, ঘাটে ঈদে ঘরমুখ মানুষের কিন্তু চাপ বেড়েছে, কিন্তু এখানে মানুষের বিড়ম্বনা অনেক। তারা বলছেন যে গত রাত থেকে এসে এখানে বসে আছেন, বাইরেও আগে এসছেন, কিন্তু তারা কিন্তু ফেরিতে উঠতে পারছেন না, কারণ এখানে গতকালই কিন্তু একটি ফেরিঘাট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরিঘাট, সেটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই কারণে সীমিত আকারে আজ সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। রাতে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ ছিল। তো এই সকাল থেকে মাত্র 5টি ফেরি দিয়ে, ছোট আকারের ফেরিগুলো দিয়ে পারাপার করলেও কিন্তু এখনো যে এই ঘাটের চাপ সেই অনুযায়ী কিন্তু গাড়ি পার করতে পারছে না, কারণ নদীতে তীব্র স্রোত, এই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে এই ফেরিগুলো কুলোতে পারছে না। কিন্তু মূল যে
ফেরি রোরো ফেরি, সেই রোরো ফেরি এখানে কিন্তু চলতে পারছে না ঘাটের কারণে, কারণ যেই ঘাটটি বিলীন হয়ে গেছে সেটি কিন্তু রোরো ফেরি ঘাট ছিল। এই রোরো ফেরি অন্য কোনো ঘাটে ভিড়তে পারছে না বলে এখানকার সবচেয়ে বড় ফেরি যেগুলো, এই 3টি রোরো ফেরি কিন্তু অলস বসে আছে। আর এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুটে যে বড় 17টি ফেরি, তার মধ্যে বাকি সব ফেরি কিন্তু এখন অলস বসে আছে, কারণ সেগুলো স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। এদিকে যে বিভিন্ন ধরনের যে প্রাইভেট কার ছাড়াও যে পাবলিক গাড়ি ছাড়াও যেগুলো ট্রাক বা পণ্যবাহী যানবাহন আসছে, সেগুলো কিন্তু ঘাটে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেগুলো অনেকটা দূরে শ্রীনগরে কিন্তু সেখানে পার্কিং করা হচ্ছে, এবং পদ্মা সেতুর যে এখানে যে টোল আদায়ের যে স্টেশন আছে সেখানে আটকে রাখা হচ্ছে। কিন্তু যারা নাকি পাবলিক যানবাহন সেগুলোকে কিন্তু এই ঈদে ঘরমুখ মানুষ যারা আছেন তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পার করার জন্য রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি সেটা হচ্ছে যে রোরো ফেরি চালাবার জন্য কিন্তু 2 নম্বর যে ফেরিঘাটটি ছিল সেটিকে কিন্তু রোরো ফেরিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমরা দেখছি যে যেখানে 3 নম্বর ঘাটটি ভেঙে গিয়েছিল সেখানে কিন্তু বালুর বস্তা ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং এখানে পানি বেড়েছে, পদ্মা বিপদসীমার উপর দিয়ে বইছে, এবং এদিকে কিন্তু বন্যা, এই সার্বিক পরিস্থিতিতে যে এখানে ঈদে ঘরমুখ মানুষের যে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে যে গাতাগাতি করে ভিড় করে লঞ্চে এবং স্পিড বোটে পার করার চেষ্টা করছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ইমদাদ। শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সকালের সময় আরও থাকছে। ট্রেনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও জানেন না যাত্রীরা, মাসের পর মাস খোলা হয় না ফার্স্ট এইড বক্স, ফেলে দেয়া হয় কোটি টাকার ওষুধ, উদাসীন কর্তৃপক্ষ। দিনে ক্রেতা শূন্য থাকলেও রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে রাতের চিত্র ভিন্ন। ঈদের মাত্র 2 দিন বাকি থাকায় বেড়েছে উপস্থিতি, তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। অবশ্য এখনও আশা ছাড়ছেন না বিক্রেতারা। দিনের তুলনায় রাতে অনেকটা গরুর হাট জমজমাট, তবে বিক্রেতারা বলছেন ক্রেতার চেয়ে দর্শকই বেশি। তাদের উদ্ভট প্রশ্নে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিক্রেতাদের। আসমত আলী বাংলার বস ও বাংলার সম্রাট নিয়ে এসেছেন গাবতলী পশুর হাটে। গরু দুটির দাম হাঁকিয়েছেন 30 লাখ ও 22 লাখ টাকা। হাটের প্রধান ফটকের পাশে স্থান হওয়ায় দর্শনার্থীদের আনাগোনাও বেশি। সবাই ছবি ও ভিডিও করতে ব্যস্ত, কিন্তু কিনছেন না কেউই। মানুষ শুধু ছবি তুলতেছে, বেচা কেনার কোনো আমাদের সুযোগ তৈরি করতে দিচ্ছে না। অনলাইনে গরু বিক্রি নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। গরু কেনার কথা বলে একই মোবাইল নম্বর থেকে একাধিক ব্যক্তি গরুর দরদাম করছেন। কুমিল্লাতে ফোন করে, ঢাকা উত্তরাতে, গুলশানেতে, মহিলা দিয়েও, বাচ্চা কাচ্চা দিয়েও বিভিন্ন কায়দায়। মানে লাস্টে আমার সেটটা আমি বন্ধ করে রাখিছি, যে এ তো উল্টো পাল্টা, গরুই তো এরা বিক্রি করতে দেবে না। বড় গরুর কাস্টমারগুলো একটু কম দেখা যাচ্ছে, এমনি ছোট গরুর কাস্টমার অনেক বেশি। যেটা বাজার সেটাই এখন সন্তুষ্ট হতে হবে। তবে গাবতলী হাটে যারা আসছেন তারা যাচাই বাছাই করেই কিনছেন গরু, আবার দাম কমবে এমন আশায় অনেকে ফিরেও যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ফ্যামিলি সহ নিয়ে আসছি গরু দেখার জন্য। গত বছরের তুলনায় দাম এবার একটু কম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় এর আগেই রাজধানীতে পশুর হাট কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় 2 সিটি কর্পোরেশন। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। সময় মতো কোভিড নেগেটিভ সনদ না পাওয়া এবং যাত্রার আগ মুহূর্তে রিপোর্ট পজিটিভ আসায় অনেক বিদেশগামীর ফ্লাইট মিস হচ্ছে। এক্ষেত্রে ভোগান্তির পাশাপাশি ভারী হচ্ছে আর্থিক ক্ষতির পাল্লা। যাত্রীদের অভিযোগ, তাদের দায় না থাকা সত্ত্বেও একই টিকিটে আবার ভ্রমণের সুযোগ দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ বিমান কিছুটা ছাড় দিলেও অন্য এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে নতুন করে টিকিট কাটতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। করোনার কারণে দীর্ঘ সময় আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের অনেকেরই শেষ হতে চলেছে ভিসার মেয়াদ। যেতে দেরি হলে কারো কারো চাকরি খোয়ানোর শঙ্কাও রয়েছে। অধিকাংশই ফিরতি টিকিট কেটে আসলেও এয়ারলাইন্সগুলো আসন পূর্ণ দেখিয়ে টিকিট রিইস্যু না করায় মরিয়া প্রবাসীদের চড়া দামে নতুন করে টিকিট কিনতে হচ্ছে। এর মধ্যে করোনা পজিটিভ হওয়া প্রবাসী শ্রমিকরা বেশি বিপদে পড়েছেন। আমার এক বন্ধু 60,000 টাকা দিয়ে টিকিট কাটার পরে ফ্লাইটের আগের দিন করোনা রিপোর্ট পাইছে, করোনা রিপোর্টে পজিটিভ। এখন থেকে ট্রাভেলস থেকে বলা হয়েছে এই টিকিটের দায়ভার তারা নেবে না। কেউ লোন করে, কেউ বাড়ি বিক্রি করে, জমি বন্ধক দিয়ে টাকা টিকিট কাটছে, ওরা পুনরায় কিভাবে যাবে আবার? যাত্রীদের টিকিট রিইস্যু করা হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে, অনেক যাত্রীর কোভিড পজিটিভ হওয়ার কারণে আসন ফাঁকা থাকায় লোকসান হচ্ছে। কোভিড সার্টিফিকেটের কারণে ক্যাপাসিটি লস বেশি হচ্ছে। গতকালকে আমরা
যেখানে 260 জন নিতে পারতাম, আমরা গতকালকে আমাদের লন্ডন ফ্লাইট গিয়েছে 160 জন। সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন, টিকিটের ক্যাটাগরির ওপর টাকা ফেরত পাওয়া বা রিইস্যু করা নির্ভর করে। যাত্রীদের দুর্ভোগের বিষয়ে বিমান সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। প্রত্যেকটা এয়ারলাইন যে টিকিটগুলো দিয়েছে পরে 1 মাসের জন্য টিকিট কাটা হয়ে গেছে। আবার কিছু কিছু টিকিট আছে যেটা টিকিটের প্রটোকল আছে, যেটা মনে করেন কেউ যদি খুব সস্তা টিকিট কাটে সে কিন্তু আবার টিকিট চেঞ্জ করতে পারে না। ওই ডেটে যদি যেতে না পারে তাহলে কিন্তু তার ক্যান্সেল হয়ে যায়। গত 23 জুলাই থেকে সব বিদেশগামীর জন্য কোভিড সনদ বাধ্যতামূলক করে সরকার। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর কোটি টাকার ওষুধ ফেলে দেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও জানেন যাত্রীরা, মাসের পর মাস খোলা হয় না ফার্স্ট এইড বক্স। বিষয়টি স্বীকার করে এতদিনে এসে রেলওয়ে বলছে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেবাকে কার্যকরী করতে উদ্যোগ নিচ্ছেন তারা। নাজমুস সালেহীর রিপোর্ট। টঙ্গী পার হওয়ার পর একজনের পাথর মেরে মাথা ফেটা দিছে, কিছু করার না, ওনাকে ওই অবস্থায় নিয়ে গেছে, তারপর নরসিংদী যাওয়ার পর উনি নামছে। অথচ প্রতিটি ট্রেনে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রিটিশ আমল থেকেই রাখা হয় একটি ফার্স্ট এইড বক্স। ট্রেন পরিচালকদের কাছে সংরক্ষিত থাকে প্রাথমিক চিকিৎসার এসব সামগ্রী, কিন্তু যাত্রীরা বলছেন কখনো কাউকেই তারা পেতে দেখেননি এমন স্বাস্থ্যসেবা। 22 বছর যাবতে ট্রেনে চলাফেরা করি, যে মেডিসিনের কথা বলছেন ফার্স্ট এইড বক্স বা এই ধরনের সেবা, এটা আমার চোখে পড়ে নাই। সারা দেশে রেলের এমন ফার্স্ট এইড বক্স রয়েছে প্রায় 1200। বছরে 4 বার পরিবর্তন করে দেওয়া হয় ঔষধ। এতে খরচ হয় প্রায় কোটি টাকা। খোঁজ নিয়ে দেখা যায় মাসের পর মাস ট্রেন পরিচালকরা বন্ধই রাখেন ফার্স্ট এইড বক্স, ফলে ফেলে দিতে হয় মেয়াদ উত্তীর্ণ কোটি টাকার ঔষধ। সর্বশেষ এটা ইউজ হয়েছে কতদিন আগে? এই তো 3 মাস হয়ে গেল প্রায়, মেয়াদ এখনো 15 দিন মতো আছে, ইউজ করা না, একবার হয়নি। ওষুধের বাক্স ফার্স্ট এইড বক্স 6 মাস ধরে বন্ধ আছে, এখনো খুলি নেই। 90% ওষুধই, কারণ নন ইউজেবল ওষুধ তো আমরা রাখতে পারি না। অনেক ওষুধ অব্যবহৃত থেকে যায়, মেয়াদ শেষে এগুলি ফেলে দিতে হয়। প্রচার প্রচারণার অভাব আর ট্রেন পরিচালকদের উদাসীনতার কারণেই নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, এমন মত রেলেরই স্বাস্থ্য কর্মকর্তার। যেভাবে এটাকে পরিচালনা করা উচিত এবং যেভাবে এটাকে ফলো আপ করা উচিত সেভাবে প্রপারলি আসলে ফলো আপ করা হচ্ছে না। চলমান একটা ট্রেনে একজন প্যাসেঞ্জার একটা তাৎক্ষণিকভাবে ওষুধটা পেলে হয়তো তাদের একটা উপকার হতো, সেভাবে এটা তাদের কিছুটা গাফিলতিতে আছে অবশ্যই। এসব অভিযোগ স্বীকার করে ফার্স্ট এইড বক্স যাত্রী সেবায় কার্যকর করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনিয়ম থাকতে পারে, কিন্তু বৃহৎ অর্থে সে ধরনের কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি। এরপরও যদি কোনো ধরনের অসামঞ্জস্য থেকে থাকে আমরা সেটা দূর করার চেষ্টা করব। করোনাকালের এই সময় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে রেলের ফার্স্ট এইড বক্সকে কার্যকর করার দাবি সাধারণ যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে আরও এক বাংলাদেশি করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে রাহাত আহমেদ একই ভ্যাকসিন গ্রহণ করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সে খবর জানাচ্ছেন শিবলি আল সাদিক। গত 24 ও 27 জুলাই পরপর 2 বাংলাদেশি আবুধাবিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন। দেশটিতে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিদেরও ভ্যাকসিন গ্রহণে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তারা। চীনের সিনোফার্মের তৈরি এই ভ্যাকসিন ইতিমধ্যে কয়েক হাজার ব্যক্তির শরীরে প্রয়োগের কাজ চালিয়ে যাচ্ছে আবুধাবির স্বাস্থ্য বিভাগ। আমি সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় করোনার ভ্যাকসিন নেওয়া ব্যক্তি। প্রায় 30 ঘন্টার মতো হয়ে গেছে, এখনও আমার শরীরে কোনো সাইড এফেক্ট হয়নি। আমি ভ্যাকসিনটা নেওয়ার পর থেকে আগে অনেক সুস্থতা বোধ করছি, আগে যেমন ফিল করতো আমার শরীরে, বাট এর চেয়ে আমি অনেক সুস্থ আছি। আমি চাই প্রবাসী বাংলাদেশি যারা আছে এই দেশে সবাই এই ভ্যাকসিনটা নেয়। এতে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা আছি আমরা আসলে উদ্বুদ্ধ হব। রেড ক্রিসেন্টের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা রাহাত ও আনিসুরকে এখন থেকে আরও 1 বছর পর্যবেক্ষণে রাখা হবে, করা হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 5 মাস পর আগামী সেপ্টেম্বরে খুলছে ইতালির শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইতালির শিক্ষামন্ত্রী স্কুল খোলার ঘোষণা দেন। তবে শিক্ষক ও কর্মকর্তাদের আগেই কোভিড টেস্ট করানো হবে বলে জানিয়েছে দেশটি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে মহামারী করোনা ভাইরাসে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী লুসিয়া আঞ্জেলিনা।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী 14 সেপ্টেম্বর থেকে ইতালির স্কুলগুলো আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের আসনগুলো নতুন করে বিন্যাস করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। স্কুলগুলো খুলে দেয়া হলেও জনস্বাস্থ্যকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। স্কুল খোলার আগে শিক্ষক ও সংশ্লিষ্টদের করোনা টেস্ট করার কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। সারা বছরই শিক্ষার্থীদের করোনার নমুনা পরীক্ষার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কন্তে সরকারের এমন উদ্যোগে খুশি বাংলাদেশি অভিভাবক ও শিক্ষার্থীরা। 5 মাস পর আমাদের স্কুল খুলতেছে, আমরা এখন আনন্দ ভোগ করতে পারতেছি। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় তারা অনেকটা আনন্দিত। মানসিকভাবে তারা বাসায় অবস্থা থাকার কারণে তাদের মধ্যে অনেক হতাশা কাজ করতেছিল। ইতালিতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে গেল মার্চ মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। মে মাসের শেষ দিকে স্কুলগুলো খুলে দেবার কথা উঠলে প্রধানমন্ত্রী জোসেফ কন্তে বলেছিলেন ইতালিতে শিক্ষকদের গড় বয়স সবচেয়ে বেশি হওয়ায় শিক্ষা ব্যবস্থাকে করোনার ঝুঁকির মধ্যে ফেলতে চান না তার সরকার। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আইসিসির পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই ওয়ানডে সিরিজের সুপার লিগ শুরু হচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। 2023 বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবে 13টি দল। ভারত সহ পয়েন্ট টেবিলের 8টি শীর্ষ দল খেলবে মূল পর্বে। বাকি 2 দল আসবে আরেক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে। আগামী যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ শুরু হতে যাচ্ছে, এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আপনারা জানেন যে আমাদের যে গত মেতে যে আমাদের বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ওডিআই সিরিজটা ছিল, সেটা এই টুর্নামেন্টেরই অংশ ছিল। যেহেতু কোভিড-19 কারণে আমরা যেতে পারিনি বা সিরিজটা পোস্টপোন হয়েছে, সো নেক্সট যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে ওডিআই কম্পিটিশনটা হবে, তার মাধ্যমেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম ম্যাচটা শুরু হতে যাচ্ছে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্লাবন ভাঙনে ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। দুর্গতদের মাথাপিছু বরাদ্দ 8 টাকা যথেষ্ট বলছেন প্রতিমন্ত্রী। ফজরের নামাজ শেষে মিনার পথে হাজিরা। স্বাস্থ্যবিধি মেনে রাত্রি যাপনের পর কাল আরাফাতের ময়দানে পবিত্র হজ। খুতবা হবে বাংলা সহ 10টি ভাষায়। দিনে ক্রেতাশূন্য, রাতে কোরবানির পশুর হাটে উপস্থিতি বাড়লেও দর্শনার্থীর সংখ্যায় বেশি। জমে ওঠেনি বেচা কেনা, উৎকট ঝামেলার অভিযোগ বিক্রেতাদের। এবং কাটছে না বিদেশগামীদের কোভিড সনদ জটিলতা। সময় মতো রিপোর্ট না পাওয়ায় যেতে পারছেন না অনেকে। এক টিকিটে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নেই কোনো এয়ারলাইন্সে। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।